ইকরার সাথে আমার এমন কি কথা হইল যে ইকরা সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। টক্সিসিটি একটা বিষয়, আমাদের রিলেশনশিপটা অনেক আগে থেকেই টক্সিক ছিল, অনেক আগে থেকে টক্সিক ছিল। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল। অ্যান্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি। বউ মারা গেছে অথচ আমি আসতেছি না, নেপাল থেকে আসতে কয় ঘন্টা লাগে, নেপাল কি মঙ্গল গ্রহে নাকি, অনেক অনেক কথা বলতেছে। গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছে। আমার কাছে এমনও ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। মাও থাকবে না, বাপও থাকবে না। আপনারা এটা চান? যে মানুষটা একটা মানুষকে ভালোবাসা প্রমাণ দিতে যে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, আমি ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না? এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। আপনারা কি চান যে রিজিক তার বাবাকেও হারাক? এই ছেলেটার কি দোষ? এই ছেলেটা বড় হবে না? ও কিভাবে বাঁচবে? মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না। যে মানুষটা বাইচা আছে, ওই বাপের অভাব কিভাবে পূরণ হবে তাইলে? মাও থাকবে না, বাপও থাকবে না। আপনারা এটা চান? আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। 16 বছর সংসার করছি, 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি, ওই মানুষটা মারা গেছে, তার শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? দেখেন, আমি না আসলে আপনাদের সাথে এখানে কোনো ফেক কথাবার্তা, মানে ফেক কান্নাকাটি, ফেক আপনাদের থেকে ইমোশন নেয়া, এগুলো নিয়ে কথা বলার জন্য আমি আসি না। আমি আপনাদেরকে আমার জায়গাটা আমি ক্লিয়ার করতেছি। আমি নাম হয়ে গেছি। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি, বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি নিজেকে শক্ত না করা ছাড়া আমি কোনো উপায় দেখি না। কারণ এখন আমার কাছে সবচেয়ে ম্যাটার করে রিজিকের লাইফ। ইকরা নাই, ওকে আর ফিরে আনা কোনোদিন সম্ভব না। আমার কাছে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে রিজিকের জীবনটা। আপনারা না রিজিককে ভালোবাসেন, আপনারা না রিজিককে নিয়ে অনেক কনসার্ন। এই যে এত এত গালি আর হেট্রেড আমাকে নিয়ে, এত কিছু, সবকিছুর অ্যান্সার আপনাদেরকে আমি দিব। তার মধ্যে একটা জিনিস আমাকে একটু হলেও স্বস্তি দিছে, সেটা হচ্ছে যে আপনারা রিজিককে নিয়ে অনেক কনসার্ন। তাহলে রিজিক তার বাবা হারাইলে আপনারা খুশি হবেন? আপনাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলতেছেন যে এদিকে বউ মারা গেছে অথচ আমি আসতেছি না, নেপাল থেকে আসতে কয় ঘন্টা লাগে, নেপাল কি মঙ্গল গ্রহে নাকি, অনেক অনেক কথা বলতেছে। কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাইতেছে যে নেপাল থেকে আসলে 1 ঘন্টা লাগে, এই লাগে সেই লাগে। ভাই, আমি নেপালে 18 বার আসছি, আমি জানি নেপাল থেকে যেতে কতক্ষণ লাগে। কিন্তু নেপাল থেকে বাই রোডে বাংলাদেশে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া হয়ে বাই রোড যাওয়া যায়, সেটাও লুকায় টুকায় যাওয়া যায়, অথবা ইন্ডিয়ার ভিসা থাকা লাগে। কিন্তু যেদিনের ঘটনা, সেদিন আমি এমন কোনো চেষ্টা বা প্রয়াস বাদ রাখি নাই যে নেপাল থেকে বাংলাদেশে যেন আসা যায়। আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না। এইটা বুঝানোর সাধ্য কারো নাই। যার যায় সে বুঝে, বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে, আর কেউ না। আপনাদের অনেক বড় একটা প্রশ্ন, অনেক বড় একটা জানতে চাওয়া যে ইকরার সাথে আমার এমন কি কথা হইল যে ইকরা সুইসাইড করতে বাধ্য হয়েছে। ইকরার সাথে আমার ভিডিও কলে ইকরা এমন কি দেখলো যে ইকরা আত্মহত্যা করলো। তো নেপালে আসার পর থেকে সমস্ত কনভারসেশন ইকরার সাথে আমার শেষ পর্যন্ত আমি আপনাদেরকে প্রোভাইড করব। কমেন্ট সেকশনে আপনারা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটছে বিষয়টা। আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। টক্সিসিটি একটা বিষয়, আমাদের রিলেশনশিপটা অনেক আগে থেকেই টক্সিক ছিল, অনেক আগে থেকে টক্সিক ছিল।
তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, অ্যান্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি, তালাক দিতে চাইনি। আমার একটাই কথা ছিল যে আমি সংসার করব। আমি কোনোদিন ওর কাছে বলি নাই যে আমি ওকে ডিভোর্স দেবো বা আমি ডিভোর্স দিতে চাই। আমি অলওয়েজ ওর সাথে সংসারই করতে চাইছি। শুরু থেকেই আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল, আর এই সন্দেহ প্রবণতার কারণে আসলে আমাদের সম্পর্কটা বেশ টক্সিক হয়ে গেছিল। এই টক্সিসিটির মধ্যেও আমরা আসলে সংসারটা চালায় যাচ্ছিলাম। এই যে মানুষটা চলে গেল আমাদেরকে রেখে, এই যে মানুষটা মারা গেল, আমার সহধর্মিনী, ওরে নিয়ে আসলে আমার কতটুকু বলা উচিত আমি আসলে জানি না, কিন্তু সময় চলে আসছে, অনেক কিছু আপনাদেরকে আসলে জানানো উচিত, আপনাদেরকে জানাইতে হবে আমার, কারণ আপনারা একতরফা ভেবে যাচ্ছেন বিষয়টাকে। ইকরা ট্রিগার্ড হইছে, কিন্তু সেটা আমি করি নাই। ইকরা ট্রিগার্ড হইছে আমারই কিছু ভাই ব্রাদার, কিছু কাছের মানুষ, যারা ওর আমার দুজনেরই কমন সার্কেল, যাদের সাথে ইকরার আমি দুজনই খুব ইন্টিমেট ছিলাম। ওরা ডে বাই ডে ওকে ট্রিগার করে করে আজকে এই জায়গায় নিয়ে আসছিল। একটা সংসার তখনই টক্সিক হয় যখন বাইরের মানুষরা ওই সংসারের মধ্যে ইনভলভ হওয়া শুরু করে, বাইরের মানুষগুলো ওই সংসারে হাজবেন্ডকে বা ওয়াইফকে ট্রিগার করা শুরু করে। আমি ট্রিগার করি নাই, আমি অন্তত চাই নাই যে ও সুইসাইড করুক। আমার কাছে ইকরা শুধু আমার ওয়াইফ ছিল না, আমার কাছে এত টক্সিসিটির পরে এসেও ইকরা আমার কাছে আমার সন্তানের মা ছিল। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল।